রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকট মিয়ানমারকেই সমাধানের তাগিদ। রোহিঙ্গা সমস্যা আরও বাড়াবে অর্থনৈতিক সংকট, হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন। প্রত্যাবাসনেই সমাধান দেখছেন বিশ্লেষকরা। এপ্রিল জুড়ে থাকবে তীব্র দাবদাহ, আরও 72 ঘন্টা হিট অ্যালার্ট। ঢাকার বাইরে বেড়েছে বিদ্যুতের চাহিদা, সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। সড়কে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানি, চালকের অদক্ষতা ও গাফিলতি দুর্ঘটনার কারণ। শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার পরামর্শ। এবং মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া সেনা ও বিজিবির 288 সদস্যকে ফেরত পাঠালো বাংলাদেশ। জান্তা বিদ্রোহীদের সংঘাত কমেনি। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপ কমিশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না, এজন্য যুদ্ধের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice. So, please, I call upon the world leaders to stop the war. রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। এ বিষয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। Our government has kept its commitment to ensure safe drinking water, improved sanitation, electricity access, and internet coverage across the country. We have set up hundreds of digital centers to bring public services to our people's doorstep. We are now aiming to build a knowledge-based smart nation by 2041 under the banner of Smart Bangladesh. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ বরাবরই প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। I thank you very much. জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অর্থনৈতিক নানা সংকট আরও বাড়াতে পারে রোহিঙ্গা ইস্যু। নতুন করে তাদের জন্য নেয়া 1100 কোটি টাকার প্রকল্প সরকারের ব্যয় আরও বাড়াবে। এই প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা, কারণ পুনর্বাসনের চেয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সংকটের সমাধান দেখছেন তারা। নূপুর মাহমুদের রিপোর্ট। মিয়ানমার জান্তাদের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 10 লাখ রোহিঙ্গা। সেই সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে, কিন্তু সীমান্ত এলাকা থেকে তারা এখন ছড়িয়ে পড়েছে সবখানে। দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণ হতে পারেন রোহিঙ্গারা, আর এখনই বাড়তি চাপে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার আওতায় নিয়ে আসতে 1123 কোটি টাকার বিশাল প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো মন্ত্রণালয়ের প্রস্তাব বলছে শিক্ষা দেওয়া হবে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পের শিশু ও কিশোর কিশোরীদের। আগামী 4 বছরে নতুন করে স্থাপন করা হবে 300 শিক্ষা কেন্দ্র, সংস্কার করা হবে বিদ্যমান 3000 লার্নিং সেন্টার, 2,70,000 শিশুকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পে 668 কোটি 57 লাখ টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, আর 454 কোটি 44 লাখ টাকা দিচ্ছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে একে বড় অপচয় বলছেন বিশ্লেষকরা। আমরা প্রথমে বলেছি যে প্রায় 10-11 লাখের মতো আছে 2017-র পরে, এখন 2024-এ আমরা বলছি প্রায় 15 লাখ। তো যত সময় যাচ্ছে এই সব রকম এখানে অর্থায়নের যে সংকট, স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, একে অপরের প্রতি অবিশ্বাস, সবকিছুই সংকট বাড়বে যত সময় যাবে। আর আর্থিক সক্ষমতা বুঝে নতুন প্রকল্প নেওয়ার পরামর্শ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের। মায়ানমার কারিকুলাম আমরা যা করেছি এটা ঠিকই করেছি, এবং এর বাইরে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ওদের বিষয়ে এঙ্গেজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশে যতগুলো বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, বাই অ্যান্ড লার্জ সেইগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ রিলেটিভলি ভেরি হাই, কারণ আমরা খুব প্রুডেন্ট জাতি, খুব হিসাব নিকাশ করে আমরা ঋণটা দিই। তো এই জন্যে কেউ যদিও বলেন, তবে হ্যাঁ, এই লাক্সারির জন্যে যে আমরা অনেক খরচ করি, এগুলো আমাদের কিছু কমাতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে রোহিঙ্গাদের জন্য নেয়া এই প্রকল্পকে বিলাসী ব্যয়ের আয়োজনও বলছেন বিশ্লেষকরা। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে কর্মজীবীরা। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক সহ খেটে খাওয়া মানুষ। অনেকে ছায়ায় খুঁজছেন স্বস্তি। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে 27 এপ্রিল পর্যন্ত। মাজহারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। দিন যত যাচ্ছে তত প্রখরতা বাড়ছে সূর্যের, তীব্রতা কমার কোনো লক্ষণই নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া অফিস। বৈশাখে রুক্ষ শুষ্ক হয়ে উঠছে প্রকৃতি। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। পেটের দায়ে বের হয়ে বিপাকে পড়ছেন রিকশা চালক সহ খেটে খাওয়া মানুষ। অনেক গরম আর রোদ, থাকা যায় না রোদ গরমে, ভাড়া ভুটি নাই, কিছু নাই, খুব প্রচন্ড গরমে আসলে ভাড়া পাওয়া খুব কঠিন। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই ছাতা নিয়ে চলাফেরা করছেন। স্বস্তির জন্য অনেকে আবার বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। সুখবর নেই আবহাওয়া অফিস থেকে, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে। হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অফিস। আমাদের গত 3 দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরো 3 দিনের জন্য বর্ধিত করেছি। আমরা ধারণা করছি যে আরো 3 দিন কিংবা তারপরেও, আমরা আগেও বলছি যে এপ্রিল মাস জুড়ে আমাদের যে তাপপ্রবাহটা চলছে 10 তারিখ বা 11 তারিখ থেকে, এটা এপ্রিলের শেষ নাগাদ চলতে পারে। আর মে মাসে কি করবে, আমরা মে মাসে লং রেঞ্জে একটা মিটিং করব, সেখানে আমরা উল্লেখ করে দিব যে তাপপ্রবাহের কি অবস্থা। তবে আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে, তাপপ্রবাহ সারা দেশে বিদ্যমান থাকতে পারে। তীব্র গরম থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির আশায় নোয়াখালীতে ইস্তিসকার নামাজ আদায় করছে ধর্মপ্রাণ মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মওলা সুজন। সুজন, তাপপ্রবাহ ইস্তিসকার নামাজের খবর আমাদেরকে জানাবেন। অরেইন, আপনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদাহের কারণে, প্রচন্ড রোদের কারণে, গরমের কারণে আজকে নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, ইস্তেফাক নামাজ করার জন্য এখানে জমায়েত হয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পিটিআই স্কুল ময়দানে। এখানে মুসল্লিরা জড়ো হয়েছেন আল্লাহর বিধাতার কাছে প্রার্থনা করার জন্য, বৃষ্টির জন্য। তো এখানে কিছুক্ষণ পর পরে ইস্তেফাক নামাজটি শুরু হবে। সেই নামাজে অংশগ্রহণ
করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে প্রচুর মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। এখানে যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব তিনি বয়ান করছেন, নামাজের নিয়মাবলী বলছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই এখানে নামাজটি শুরু হবে এবং সেই নামাজের পরে যেটি বলেছেন যে খুতবা পড়া হবে, খুতবার পরে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হবে যাতে এই প্রচন্ড তাপদাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেয়, বৃষ্টি দেয়। তবে একই সাথে ইমাম সাহেব একই কথা বলেছেন যে অতি বৃষ্টি যাতে না হয়, যতটুকু বৃষ্টি হলে আমাদের জন্য স্বস্তি ততটুকু বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হবে। তো এখন থেকে অল্প কিছুক্ষণের ভিতরেই নামাজটি শুরু হতে যাচ্ছে। নামাজের প্রস্তুতি চলছে, কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হতে বলে আশা করা যাচ্ছে। নামাজ অবশ্যই আল্লাহ তাআলার কাছে উত্তম জানা পাবে। আমরা যে দেশের রহমতের আশায় সেই দান করব। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অসহনীয় ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। এই পরিস্থিতি জানাতে ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রেজেন্টারের নামটা আরেকবার। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই তীব্র গরমে যে তাপমাত্রা, আসলে তাপমাত্রা আমরা সকাল থেকেই বলছিলাম, গত কয়েকদিন থেকেই বলছিলাম যে তাপমাত্রা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই তাপমাত্রায় আপনাকে একটা জিনিস বলে রাখি, দেখেন এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই জনজীবনে পড়েছে। আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তে আমরা রাজধানীর ব্যস্ততম নগরীতে ফার্মগেট এলাকায় আছি, কিন্তু আপনি দেখবেন যে ফার্মগেট এলাকার যে দৃশ্য, এই দুপুরের সময় ফার্মগেট এলাকার দৃশ্য নর্মালি এরকম দেখা যায় না। অর্থাৎ এই যে তীব্র গরম যে মানুষের জীবনের প্রভাব ফেলেছে তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে। গণপরিবহনগুলোতে ফাঁকা, বেশিরভাগ গণপরিবহনগুলো যাত্রী কম নিয়ে চলছে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই তীব্র গরমে ফুটপাতের যে দোকানগুলো আছে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ। যে দোকানগুলো খোলা আছে সেই দোকানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্রেতা নাই, যার ফলে রাস্তার পাশে যারা দোকানদার আছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন এবং তারা বলছেন এভাবে ব্যবসা চলতে থাকলে তাদের পরিবার পরিজন চালানো কষ্ট হয়ে যাবে। আমরা বাস ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বাস চালাচ্ছেন, কিন্তু এত গরম বা যাত্রী খরা তারা আর আগে কখনোই দেখেননি। আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, নিচে যখন যাত্রী খরা, ঠিক তার উল্টো চিত্র কিন্তু মেট্রো রেলে, অর্থাৎ মেট্রো রেলে কিন্তু হিউজ পরিমাণ যাত্রী এই মুহূর্তে দেখা যাচ্ছে। যে আপনি মেট্রো রেলে 3 ধরনের ঠাঁই নিয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে কেন এত যাত্রী মূলত মেট্রো রেলে। তারা যেটি জানিয়েছে যে মেট্রো রেলে এসি আছে, এসি থাকার কারণে মানুষ একটু, এবং সেখানে যানজট নেই, যার ফলে তারা স্বস্তিতে যাতায়াত করতে পারছে। আপনি দেখবেন যে এই সময়টাতে এপ্রিল মাস জুড়ে এমনিই ঢাকায় হচ্ছে তীব্র তাপদাহ থাকে এবং যারা বাহিরে বের হয়েছেন তারাও কিন্তু ছাতা নিয়ে বের হয়েছেন। বা একটু কথা বলি যে এই যে ছাতা নিয়ে যারা বের হয়েছেন মূলত সচেতনতামূলকের জন্য তারা ছাতা নিয়ে বের হয়েছেন। সব মিলিয়ে জনজীবনের যে এর প্রভাব, এবং আপনাকে আরেকটা জিনিস সকালে বলছিলাম যে এই যে বৈশ্বিক প্রেক্ষাপটের অবস্থান, অর্থাৎ বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশে নর্মালি তীব্রতা দিন দিন বেড়েই চলছে এবং এটি সামনের বছরগুলোতে আরও বাড়বে। আপনাকে সকালে বলছিলাম যে এল নিনুর যে প্রভাব, এল নিনুর প্রভাব কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে পড়েছে এবং জলবায়ু প্রভাব পরিবর্তনের প্রভাবও কিন্তু বাংলাদেশে পড়েছে। সব মিলিয়ে ভৌগোলিক অবস্থানের একটা দুর্যোগ বাংলাদেশকে পোহাতে হচ্ছে, যার ফলে পরিবেশবিদ যারা আছেন তারা বলেছেন যত বেশি সম্ভব বেশি করে গাছ লাগানো, এবং বেশি করে গাছ লাগানো মূলত মানুষকে এই কিছুটা হলে স্বস্তি দিতে পারে। সব মিলিয়ে জনজীবনে যার প্রভাব পড়েছে তার গণপরিবহনে সেটার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। সেটা গণপরিবহন বলেন বা রিক্সা বলেন, সিএনজি বলেন, সব ধরনের পরিবহনেই কিন্তু যাত্রী সংকট দেখা দিয়েছে এবং ফুটপাতের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে সেই পরিমাণ ক্রেতা নেই, যার ফলে মানুষ আশায় আছে কখন তারা একটা স্বস্তির সময় আসবে, এই তাপদাহ থেকে মানুষ মূলত রক্ষা পাবে। সব মিলে জনজীবনের যে বিপর্যস্ত এটি মূলত কাটানোর অপেক্ষা সবাই আছেন। এই ছিল রাজধানী ফার্মগেট থেকে আমার কাছে তাপ প্রবাহের সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র দাবদাহের মাঝে রাজধানীতে বেড়েছে সুপেয় পানির সংকট। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, পানির সংকট নিয়ে এলাকাবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি জানেন এই তীব্র দাবদাহে পানির সংকট কতটা ভোগান্তি আনতে পারে জনজীবনে, যা আমরা দেখতে পেয়েছি মোহাম্মদপুরের শেরশাহ রোডের যে বাড়ি আছে এবং যে এলাকাটি আছে সেই এলাকাটিতে এসে কিন্তু আমরা চরম ভোগান্তি দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আপনাকে দেখাতে চাচ্ছে কিভাবে লাইন ধরে ধরে মানুষ এসেছে পানির সংকটে। এবং এই যে জায়গাটিতে বর্তমানে আছে সেই জায়গাটাই হচ্ছে বাইতুল ফালা জামে মসজিদ। এইখানেই একমাত্র কেবল এই এলাকার মানুষরা বা বিশুদ্ধ
বিশুদ্ধ পানি পাচ্ছে এবং পানির জন্য কিন্তু তারা সকাল থেকে রাত অবধি পর্যন্ত লাইন দিচ্ছে এবং লাইন দিয়ে এভাবেই পানি নিচ্ছে। এছাড়া কিন্তু তাদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ পানি নেই এবং পানির সংকটের মাঝে কিন্তু তারা বসবাস করছে। এলাকাবাসীর সাথে আমাদের কথা হয়েছে, যে এলাকাবাসী জানিয়েছেন যে কতটা সংকট কষ্ট করে তারা হচ্ছে যে এইভাবে আর কি দিন যাপন করছেন। এবং এছাড়া যতটুকু দেখতে পাচ্ছেন যে কেবল বয়োবৃদ্ধরা নয়, সেই সাথে শিশুরাও হচ্ছে এই কষ্টটা করছে এবং সেই সাথে শিশুরাও কিন্তু তাদের চেয়ে বেশি ভারের যে পানির বোতল বা পানি নেওয়ার সামগ্রী, সেই পানির সামগ্রী নিয়েই কিন্তু যাতায়াত করছেন, পরিবারের বড়দের সাহায্য করছেন। এবং আপনাদেরকে যতটুকু বলতে চাই যে এই সমস্যা কিন্তু আজকালকে নয়, তীব্র দাবদাহ শুরুর অর্থাৎ 19 রমজান থেকে কিন্তু এই এলাকাবাসী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই পানির সংকটে কিন্তু তারা দিন যাপন করছেন এবং যা কিন্তু তাদের জনজীবনে দুর্ভোগের ছায়া নিয়ে আসছে। আমরা কথা বলতে চাই কিছু এলাকাবাসীর সাথে যারা সকাল থেকে পানি নিতে এসেছেন এবং জানাচ্ছিলেন তাদের অভিজ্ঞতার কথা। আপনার সাথে কথা বলে জানতে চাই যে আপনি তো বলছিলেন যে পানির সংকট অনেক দিন যাবতই, তো এই সংকট যে হচ্ছে তা আপনারা কি আপনাদের যে কাউন্সিলর আছে তার সাথে কথা বলেছিলেন, সে কি জানান? না, কাউন্সিলরের সাথে আমার কথা হয় নাই, অন্য কারো হয়েছে, জানানো হয়েছে ওনাকে। আমরা ওয়াসার সাথেই যোগাযোগ করেছি। তো ওয়াসা এখানে আমাদের যে পাম্পটা নষ্ট হয়েছে সেটা কাজ করতেছে, কিন্তু খুব ঢিলাঢালা কাজ হচ্ছে, দ্রুত কোনো কাজ হচ্ছে না। এবং এখানে 2টা পাম্প আছে পাশাপাশি, একটা মসজিদে আর একটা মাদ্রাসায়। মসজিদের যে পাম্পটা সেটা পানি আমরা পাচ্ছি না, এক পাশ পাচ্ছে তারাই শুধু ইউজ করতেছে, আর আমাদেরকে দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা প্রতিদিনই পানি কিনে আনছি ওয়াসা থেকে, সেটাও রীতিমতো আসছে না। ওয়াসা কি জানিয়েছে পানির এত সংকট? হ্যাঁ, ওয়াসা বলতেছে পাম্প নষ্ট, আমরা কাজ করতেছি, দেখতেছি, এই বলে যাচ্ছে। আর দ্রুত কোনো সিদ্ধান্ত ওনারা নিতে পারতেছে না। তাহলে আপনারা কিভাবে আর কি পানি ম্যানেজ করছেন বা পানি আনছেন কিভাবে? এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা বাইতুল ফালা মসজিদ, এই মসজিদের পানি দিয়ে অনেকেই তাদের জীবন ধারণ করতেছে, এই পানি দিয়েই তারা করতেছে, রান্না বান্নার কাজ করতেছে। এবং আমরা যারা বাড়িওয়ালারা যারা আছে তারা হয়তো গাড়ি নিয়ে আসতেছে, একটু পানি দিচ্ছে এবং খাবার পানিটা আমরা বাহির থেকে কিনে নিচ্ছি, এছাড়া কোনো উপায় নাই। আপনার সাথে কথা বলতে চাই, ধন্যবাদ আপনাকে। যে আপনার সাথে কথা বলতে চাই যে এই যে পানি সংকট নিয়ে যে জনভোগান্তি, এই ভোগান্তির রেশ ধরে কিভাবে কাটছে জীবন? তো খুবই দুর্বিষহ জীবন চলছে। আর ঢাকার মতো প্রাণকেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে দেশের অন্য জায়গায় যে কী হচ্ছে সেটা তো আপনি উপলব্ধি করতে পারছেন। তা আমাদের সার্ভাইভ করতে খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে রোজার মাস তো গেছেই, আর এখনও পর্যন্ত একই জিনিস চলছে, কেনা পানি নিয়ে নির্ভর, আর মসজিদ থেকে আমরা কিছু খাবার পানি নিচ্ছি, এইভাবে আমরা চলছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন অরিন যে কিভাবে তারা দিন যাপন করছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা কিভাবে ভারী পানির বোতল মাথায় নিয়ে হাতে নিয়ে তারা যাচ্ছে এবং পরিবারের সদস্যদেরকে সাহায্য করছে। আমরা কথা বলতে চাই যে আমরা জানতে চাই যে কেমন সংকট, পানি আছে? পানি নাই, পানির লেগে আমরা খুব কষ্টের মধ্যে, খুব ভয়াবহের মধ্যে আছি। আমরা এই বালতিতে পানি নিয়ে আনি, আমরা টানা খরচ করতে আসছি। প্রতিদিন কত বালতি কেমন নিচ্ছেন, কেমন পানি নিচ্ছেন? পানি আমরা প্রায় 8-10 বালতি দৈনিক লাগে। আমরা পরিবার কম দিক, কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, আমরা তো অনেক দূর থেকে এসে পানি নিয়ে থেকে। এমনিতে পানি কিনে আনেন না কেন বাসা থেকে? কিনে তো আমরা সম্পাদন কম, আমরা কিনে আনে ব্যবহার করে তো আমরা আনি। আমরা দিন খাই, বাসা বাড়া দোন লাগে। শুনছিলেন অরিন কতটা ভোগান্তিতে আছে মোহাম্মদপুরের শেরশাহ রোডের এলাকাবাসীরা। তারা জানাচ্ছিলেন যে পানির সংকটে তাদের জীবনে নেমে আসছে ভোগান্তির ছায়া। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর শেরশাহ থেকে বাইতুল ফালা জামে মসজিদের প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। অরিন। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। গরম বেড়ে গেলে বাড়ে বিদ্যুতের চাহিদা। এবছর তীব্র দাবদাহে চাহিদা অনেকটাই বেড়েছে, তবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ও হালকা শিল্প খাতে এখনও দেখা দেয়নি তেমন লোডশেডিং। বিপণী বিতান ও কারখানা সংশ্লিষ্টরা জানান, দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 30 মিনিট। আর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি কেনায় নগদ অর্থের সংকট থাকায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সপ্তাহখানেক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ, পুড়ছে রাজধানী। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। চলতি সপ্তাহে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াট, বিপরীতে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট উৎপাদন সম্ভব হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় কাজ করছেন শ্রমিকরা। তারা জানান, এবার লোডশেডিং এর মাত্রা কম।
মাঝে মধ্যে আর কি 10-15 মিনিটের জন্য যায় আবার চলে আসে। মনে করেন যে দেখা গেছে সপ্তাহে 2-1 দিন হয়তো 1 ঘন্টা থাকে না, সেটাই দেখা গেছে অনেক 2-3 বার যায়, আবার অনেক সময় একবার যায়, কিন্তু কারেন্ট যায় না যে তা না, কারেন্ট যায়। রাজধানীর বিভিন্ন মার্কেট আর বিপণী বিতানের দোকানিরাও জানান পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। রাত 8টায় বন্ধ হয়ে যাবে সব বিপণী বিতান। দিনে 1-2 কারেন্ট চলে যায় আমাদের এখানে। লাইনটা আপনার গুলোতে লোড কুলারে না পারে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক সাইড বন্ধ করে এক সাইড চালু করে এরকম। আবার অনেক সময় দেখা গেছে লোডশেডিং পুরোটাই হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়। 8টা পর্যন্তই মার্কেটে কারেন্ট থাকবে, এরপরে মার্কেটে কর্তৃপক্ষই কারেন্ট অফ করে দেবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলছেন 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, তবে জ্বালানি খরচ নিয়ন্ত্রণে কিছুটা রক্ষণশীল বিদ্যুৎ বিভাগ। আমাদের যে উৎপাদনের জন্য যে জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানির সরবরাহের ক্ষেত্রে আমরা একটু বলতে পারেন যে কিছুটা কনজারভেটিভ ওইতে আমরা আগাচ্ছি। একে তো হলো যে বৈশ্বিক জ্বালানির একটা সংকট তো আমাদের আছে, যেহেতু আমদানি করি আমরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনারা জানেন যে একক ক্রেতা হিসাবে তাদের যে গড় ক্রয় মূল্য এর থেকে বিক্রয় মূল্য কম, কারণ আমরা 1,70,00,000 গ্রাহকরে, যাদেরকে আমরা বলি লাইফলাইন গ্রাহক, প্রায় অর্ধেক দামে তাদেরকে আমরা বিদ্যুৎ, এরকম সাবসিডি অনেক ক্ষেত্রে দিতে হয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা ক্যাশ ক্রাইসিস যাচ্ছে। তবে চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদনও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। 16,233 ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে কথা বলছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। সরাসরি যাচ্ছি সেখানে। Where they need to be changed. But this is a process, right? So it's not something, as I told you, that will happen. It doesn't happen overnight. We have to keep working on this, step by step, and just pushing it ahead and pushing it ahead and pushing it ahead until we see where it can go. But I hope that before my tenure here is over, I will be able to see, some sort of Brazilian venture, coming to Bangladesh, in whatever form it may take. Okay. Hi, I'm Natina Luna from Indian Television. I just want to is there any update, because our Commerce State Minister wants cattle from Brazil in between June before the Eid al-Adha. Live cattle. Livestock. Live cattle. So our Commerce Minister during the meeting, after emerging out from the meeting with the Foreign Minister, he said that we wanted live cattle, cow from... Yeah, that's that's another possibility. You know what? The problem in Bangladesh is, I understand perfectly. Well, this country is a very young country, right? So you went through a very hard war of independence. The country had nothing after the war. You did so much, in so short a time. So I think that, sorry, it gives you like, maybe, it gives the Bangladeshi people some sort of, idea, that, look, we have superpowers, right? So we can do whatever you want. It's true, you can. But my guess is that, can you do it alone? No country can. Not even the United States or, every country. So that's what we have to strike a balance. So about what the minister mentioned, that was that. দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। সংবাদ দুপুরে আরও থাকছে। ভারতের লোকসভায় দ্বিতীয় ধাপের নির্বাচন কাল। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যের 89 আসনে ভোট। তীব্র দাবদাহের কারণে কম ভোট পড়ার আশঙ্কা।
রাঙামাটির সাজেকে দুর্ঘটনায় নিহত 9 জনের ময়নাতদন্ত চলছে। আহতদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। আহত আরও 4 জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে। আর জেলা সদর হাসপাতালে মরদেহ আনার পর 4 জনের পরিচয় পাওয়া গেলেও ঘটনাস্থলে নিহত 5 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুরে হতে পারে বলে ধারণা পুলিশের। উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতেও মানতে হয় শৃঙ্খলা। কঠোর আইনের কারণে এসব দেশে দুর্ঘটনার হারও অনেকটা কম। দেশের সড়ক নিরাপত্তায় নানা আইন থাকলেও নেই সেসব মানার কোনো ধরনের বালাই। একদিকে চালকদের অদক্ষতা আর প্রশাসনের গাফিলতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদের রিপোর্ট। ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো উন্নত দেশগুলোতে সড়ক আইনে রয়েছে সাজার ভিন্নতা। ইউরোপে সর্বোচ্চ গতির সিগন্যাল অমান্য করলে সড়কের গোপন ক্যামেরা দেখে চালকের বাসায় জরিমানার চিঠি পাঠিয়ে দেয় ট্রাফিক পুলিশ। যুক্তরাষ্ট্রে গতিসীমা অমান্য করলে লাইসেন্সের পয়েন্ট বাতিল, জরিমানা এমনকি গ্রেফতারের বিধান রয়েছে। সর্বনিম্ন $150 থেকে সর্বোচ্চ $2500 জরিমানা গুনতে হতে পারে। আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডের বিধান। কিন্তু এর ভিন্ন প্রেক্ষাপট যেন বাংলাদেশে। আইন আছে, নেই আইন মানার বালাই। 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের জেরে দেশে চালকদের সর্বোচ্চ 5 বছরের সাজার বিধান থেকে সড়ক পরিবহন আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। গেল মাসে ওই আইনের অন্তত 12টি ধারার শাস্তি কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে 3টি অজামিনযোগ্য ধারাকে করা হয়েছে জামিনযোগ্য। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠন। জনগণের কথা, সড়ক দুর্ঘটনা রোধ করার বিষয়টা যতটা না মাথায় আছে তাদের, তার চেয়ে বেশি আছে যে তারা তাদেরকে খুশি করা, তারা যেটা বলে সেটাই তার সরকার শোনা। তো এই শুনতে গিয়ে আমরা যেমন বলি যে আনফিট গাড়িগুলো সড়কে চলতে দেওয়া যাবে না, কিন্তু আনফিট গাড়ি তো আপনার যে প্রচুর বেড়ে গেছে। নতুন আইনের মধ্যে যে কম্পেনসেশন ছিল, ফাইনের যে বিষয়টি ছিল, জরিমানার যে বিষয়টা ছিল, সেইগুলো বরঞ্চ আপনার যে পরিবহন সেক্টরের এই নেতারা তারা সরকারকে বলে আরও এটাকে কমানো হয়েছে। কমানোর জন্য আবেদন করে আবার এটাকে সংসদে পাঠানো হচ্ছে নতুন করে আপনার এই আইনটাকে দুর্বল করে পাস করার জন্য। চলতি বছর ঈদ মৌসুমে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের। তাই নতুন করে সড়ক পরিবহন আইনটি নিয়ে ভাবা দরকার বলছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে গতিসীমা মানানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে পুলিশ হয়তো স্পিড গান দিয়ে তারা মেজার করে, বাট যেটা হচ্ছে যে এটা কিন্তু সব জায়গায় না। বাট আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে আমরা স্পিড ক্যামেরার মাধ্যমে এটা যদি আমরা স্পিড ওভার স্পিড করছি কিনা সেটা আমরা মনিটরিং করি, তাহলে দেখা যাবে চালকদের ভিতরে কিন্তু গতিসীমা মেনে চলার একটা প্রবণতা তৈরি হবে এবং সকলের জন্য আইন প্রয়োগটা সমান হবে। বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারায় অন্তত 14 লাখ মানুষ। সড়কের দুর্ঘটনাকে মৃত্যুর 8ম প্রধানতম কারণও বলছেন WHO। এই অবস্থায় দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ নিয়েছেন। সকাল 10:30টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই 3 জনকে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো মূল্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে, এমনটাই বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি কথা বলেন। সিইসি বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু না হলে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। তাই মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাসায় ফিরতে পারে সেই ব্যবস্থা করতে হবে। উপজেলা নির্বাচনে কোনোভাবেই যেন সহিংসতা না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। যে কোনো নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা
যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। মিয়ানমার সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর 288 সদস্যদের ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলী যোগে তাদের নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙর করা মিয়ানমারের জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে মিয়ানমারে। এদিকে কড়া নিরাপত্তায় ভোরে বান্দরবানের নাইখংছড়ি থেকে 10টি বাসে করে তাদের আনা হয় নুনিয়ারছড়ার BIWT এর ঘাটে। সেখানে আগে থেকে অবস্থান করা কর্ণফুলী জাহাজে করে তাদের হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে 3 ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতি ও পরিবেশের ওপর। এতে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষ করতে না পেরে চরম বিপাকে হাজার হাজার কৃষক। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি পুকুর খনন। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের প্রতিবেদন। বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। প্রতিদিনই 3 ফসলি জমি অপরিকল্পিতভাবে খনন করে তৈরি হচ্ছে পুকুর। এতে আশেপাশের খাল নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলে বাড়ছে পুকুরের সংখ্যা। গেল কয়েক বছরে তৈরি হয়েছে 3 থেকে 4 হাজারের বেশি পুকুর। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার ওপর পড়ছে বিরূপ প্রভাব। কৃষকরা জানান, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ধান চাষ। পরিবেশ একবার পাইল থেকে যেতেছে। কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাদ নাই আমার। ঢাকা যা হামলা বাঁচা নাকবো, রিক্সা চালান নাকবো। আমরা পুকুর কাটতেছে, রাস্তাঘাট আটকা দিছি, পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিছে, পানি যায় না। ধানের আবাদ কমতেছে, কিন্তু আবার জমিওয়ালারা ওই দিক দিয়ে টাকা বেশি পাইতেছে। কিন্তু বাংলাদেশে আপনার এই খাদ্যর ইটু কমে যেতেছে, যে খাদ্যের যে একটা উৎপাদন হয়েছে ধান, সেইটা কমে যাচ্ছে। তবে প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা সহ সার্বিক কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ঠেকাতে আইনি ব্যবস্থা সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না। আর অপরিকল্পিত পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং আইন বহির্ভূত। আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে, তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। চলনবিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় যত্রতত্র পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরও থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়, এভারটনের কাছে হারল লিভারপুল। দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় রাজশাহীর স্বর্ণ ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। বেশি দামের কারণে স্বর্ণকারপট্টিতে কমেছে ক্রেতা সমাগম। সেই সঙ্গে গহনা তৈরি কম হওয়ায় সংকটে পড়েছেন এই শিল্পের কারিগররা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। একটা সময় রমরমা অবস্থা ছিল রাজশাহীর স্বর্ণকারপট্টির। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কারিগররা ব্যস্ত থাকতেন, নিপুণ হাতের নকশাই করতেন গহনা। এখন তাতে ভাটা পড়েছে, আয় কমেছে কারিগরদের। কম হওয়ার একটা কারণ, গোল্ডের দাম অনেক বেশি, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা দিনে 400 বা 300 বা 500 ইনকাম করেছি, কিন্তু এখন ওই তুলনায় দেখা যাচ্ছে তার থেকেও নিম্নের দিকে নেমে যাচ্ছে। উৎসব পার্বণ ঘিরেও ছিল নারীর গহনা তৈরির ঘটা, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে লাগাম টানতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে কমেছে ক্রেতা, দোকানগুলোতে আগের মতো নেই বিক্রি কিনি। একটা গচ্ছিত টাকা আগে থেকে করে রাখতো যে আমরা ঈদের সময় স্বর্ণ নিয়ে আমরা নতুন জামা কাপড় যেরকম নেবো স্বর্ণ ওর সাথে অ্যাড করব, কিন্তু এখন সেটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সেই কারণে দাম, এই কারণে সেই প্রবণতা কমে গেছে। এখন সারা বছর অর্থ জমিয়ে তারা কিছু না কিছু অর্নামেন্টস তৈরি করতে পারত। আমরা সেই কাস্টমার আজকে হারিয়ে ফেলেছি। যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী
প্রায় বিলুপ্তির পথে। রাজশাহী জুয়েলার্স মালিক সংগঠনের নেতারা বলছেন, প্রতিদিনের ৫ কোটি টাকার ব্যবসা এখন এসে ঠেকেছে ১ কোটিতে। সরকারের সহযোগিতা না পেলে এই ব্যবসা টেনে নেওয়া কষ্টকর হয়ে পড়বে তাদের জন্য। সরকার যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। সেই সঙ্গে দেশের বাইরে থেকে আসছে তৈরি গহনা, যা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলছেন কারিগর মালিকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।